হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা আলোচনা করব হচ্ছে যে দশম শ্রেণীর আলো অধ্যায়ের একটা বিশেষ যে বিষয়, সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিফলন। তো এখান থেকেই শুরু হচ্ছে দশম শ্রেণীর মুখ্য আলোচ্য বিষয়। ইতিপূর্বে আমরা আলোর চ্যাপ্টারের যে ভিডিওগুলো করেছিলাম সেটা কিন্তু দশম শ্রেণীর যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু প্রশ্ন সেগুলো আসবে না, কিন্তু ওভারঅল একটা আইডিয়া আমরা যদি পাওয়ার চেষ্টা করি তার জন্যই কিন্তু সেই ভিডিওটা করা হয়েছিল। তো দশম শ্রেণীর যে প্রধান বিষয়টা, যে বিষয়বস্তুটা শুরু হচ্ছে তোমাদের যে বক্র তলে আলোর প্রতিফলন, অর্থাৎ বিভিন্ন যে বক্র তলগুলো হয়ে থাকে তার মধ্যে গোলীয় তল, অর্থাৎ যদি তলটা কোনো গোলকের অংশ হয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে গোলীয় তল। সেই গোলীয় তলে আলোর প্রতিফলন, এটাই আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে অর্থাৎ যে কোনো বক্রতলটাকে তারই একটা বিশেষ রূপ হচ্ছে গোলীয় তল। যে কোনো বক্রতল, যে কোনো বক্রের অংশ, সেটা যদি বক্রতলগুলো উপবৃত্তাকার তলও হতে পারে, অধিবৃত্তাকার তলও হতে পারে, আবার গোলীয় তলও হতে পারে। অর্থাৎ যদি তলটা গোলকাকৃতি হয় তার যদি অংশটাকে আমরা নিই তাহলে সেটা হবে গোলীয় তল। আর যদি তলটা কোনো উপবৃত্তাকার যে অংশের তল হয়ে থাকে, উপবৃত্তাকার তল বা অধিবৃত্তের তল, সেই উপবৃত্ত অধিবৃত্ত সম্পর্কে তোমরা তার গাণিতিক যে সমীকরণ নিশ্চয়ই তোমরা জানবে। তো সেই হচ্ছে গোলীয় তল, যেখানে আমরা যে কোনো গোলকের একটা অংশ আমরা নিচ্ছি। তো সেটা এখানে আমরা দর্পণকেই নেব যে প্রতিফলক তল হিসাবে। তো এখানে বিভিন্ন সময় আমরা দর্পণের কথাটা বারবার ব্যবহার করে থাকি। দর্পণ প্রধানত তোমরা জেনেছো দর্পণটা কি না, দর্পণ আমরা দেখে থাকি একটা কাঁচ, তার কিন্তু একদিকে রূপোর প্রলেপ দেওয়া আছে, রূপো, যার সঙ্গে আমরা জানি আর্জেন্টাম, এবং সেই রূপোটাকে ধরে রাখার জন্য রেড লেড অর্থাৎ Pb3O4 এর প্রলেপ দেওয়া আছে। তো আলো রশ্মিটা এটা যদি কাঁচ হয়ে থাকে, এই কাঁচ এবং তার পেছনের স্তরে থাকছে রূপোর প্রলেপ, তাকে রক্ষা করার জন্য রেড লেডের প্রলেপ থাকে। তো আলোক রশ্মি যখন এখানে যায় প্রধানত প্রতিফলনটা ঘটে কিন্তু এই যে রূপোর প্রলেপ দেওয়া যুক্ত অঞ্চলটাতেই কিন্তু আলোর প্রতিফলনটা ঘটে। আর এখান থেকে আলোক রশ্মি যখন কাঁচে যাচ্ছে এখানে কিন্তু প্রতিসরণ ঘটছে। তো আমরা চিত্র আঁকার জন্য এই কাঁচের মধ্যে যে বিষয়টা হচ্ছে, সেই কাঁচটা অত্যন্ত পাতলা থাকার জন্য আমরা সেই প্রতিসরণের যে ইফেক্টটাকে আমরা বাদ দেব। এই রূপোর প্রলেপে যে বিশেষ ঘটনা ঘটছে সেটাই হচ্ছে আলোর প্রতিফলন। তো এটাই হচ্ছে দর্পণ। তোমরা এই যে রেড লেডের পেছনে একটা কাঠের পিচবোর্ড দিয়ে আটকানো থাকে, এই যেটা যদি কাঠের পিচবোর্ড ধরো, এইটাই হচ্ছে একটা কিন্তু দর্পণের চিত্র। দর্পণের সামনের দিকে কাঁচ থাকছে, পেছনে থাকছে রূপোর প্রলেপ, যেখানেই মূলত ঘটছে কিন্তু আলোর প্রতিফলনটা। এইটা তোমরা জানবে তোমরা যখন উঁচু ক্লাসে, যে আলোর তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে কোন মেটেরিয়ালের যে ইন্টারঅ্যাকশন পড়বে তার দরুন কি করে প্রতিফলন ঘটছে সেই বিস্তারিত তথ্য তোমরা জানবে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে দর্পণের মূল স্ট্রাকচার। তো এই দর্পণের একটা সমতল দর্পণ, এবং এই দর্পণটা যদি কোনো গোলকের অংশ হয়ে থাকে তখন সেটা হবে গোলীয় দর্পণ। তো এখানে আমরা যে কোনো গোলীয় তল, একটা ত্রিমাত্রিক যে বস্তু, তার একটা দ্বিমাত্রিক চিত্র অঙ্কন আমরা করে থাকি। তো এখানে তার একটা প্রধান ছেদের ছবিটা নিয়ে আমরা কিন্তু বোঝাবো গোলীয় দর্পণ, যেটা উত্তল কিংবা অবতল। তো আমরা চলে আসছি উত্তল। যে কোনো একটা গোলীয় তল যদি এরকম গোলক যদি হয়ে থাকে, তার কোনো একটা তলের আমি প্রধান ছেদ যদি নিয়ে থাকি, এই অংশটা মনে করো একটা গোলীয় তলের অংশ, তাহলে এটাই একটা প্রতিফলক তল হিসাবে কাজ করবে। যদি এই গোলকীয় তলটা, যে এই গোলকীয় তলে বাকি অংশটা তোমাদের ধরো দেওয়া নেই, তাহলে এই গোলীয় তলটির যদি বাইরের দিকটা মসৃণ হয় আর ভেতরের দিকটা অমসৃণ, আমরা অমসৃণ বোঝানোর জন্য আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে যে দর্পণ, সেটা হবে উত্তল দর্পণ। আবার গোলীয় তলটির যদি বাইরের দিকটা অমসৃণ করা থাকে আর ভেতরের দিকটা
মসৃণ করা থাকে। তো এইটা দেখতে পাচ্ছ ভেতরের দিকটা মসৃণ, বাইরের দিকটা অমসৃণ। তাহলে এই একই চিত্র থেকে আমরা দেখাতে পাচ্ছি যে এটা একটা অবতল দর্পণ, যার ভেতরের দিকটা মসৃণ আর এখানে বাইরের দিকটা মসৃণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। তো উত্তল দর্পণ হোক অবতল দর্পণ হোক, এর তোমরা নিশ্চয়ই অনেক যে পরিচিত যে অনেক উদাহরণ পাবে, যেখানে এইরকম ঘটনাগুলো তোমরা তার উদাহরণ হিসাবে দেখতে পাবে। যেখানে চামচ, বাস্তবে আমরা প্রত্যেকদিন আমরা যেটা ব্যবহার করে থাকি, একটা চামচের দুদিকে কিন্তু দু ধরনের দর্পণই আছে। ভেতরের দিকটা যদি দেখতে থাকো সেটা হবে অবতল দর্পণ, আর চামচের বাইরের দিকটা যদি তোমরা দেখো সেটা কিন্তু হবে উত্তল দর্পণের মতো। তো এখন চলে এলাম যে উত্তল দর্পণ আর অবতল দর্পণের মূল যে ছবিগুলো কি ধরনের হবে, অবতল দর্পণের সংজ্ঞাটা কি হবে, দর্পণের কোন দিকটা মসৃণ অমসৃণ দিক প্রকাশের যে সিম্বল গুলো আমরা ইউজ করে থাকি সেইটা এখন, এবং মূল বিষয়টা দর্পণের ভেতরের মূল বিষয়টা আমরা জানলাম যে দর্পণের কোথায় প্রকৃতপক্ষে প্রতিফলনটা ঘটে। তো এখানে যেরকম ভাবে আমরা অবতল দর্পণ বুঝিয়েছি, এখানে যে অমসৃণ তলের দিক বরাবর, অর্থাৎ এই যে মসৃণ কাঁচের তলের পরেই কিন্তু রয়েছে এই যে সিলভারের প্রলেপ, তারপরে হচ্ছে লেডের প্রলেপ, তারপরে পিচবোর্ড। এইটাই হচ্ছে কিন্তু সেই চিত্র। এই চিত্রটার যদি সংক্ষিপ্ত রূপ অর্থাৎ আমরা এঁকে থাকি, এখানে এটাকে আমরা কি এঁকে থাকি, দর্পণটা কিন্তু এই দিকে দর্পণ হয়েছে, এটা অমসৃণ তলটা উপর দিকে রয়েছে, নিচের দিকে মসৃণ। তাহলে ওই দর্পণের যে চিত্রটা আমরা সাংকেতিক চিত্র হিসেবে এটাকে এভাবেই আঁকি। আর দর্পণটা যদি উল্টানো করে আঁকি, অর্থাৎ উপরের দিকে কাঁচ থাকছে, তার নিচের দিকে রূপোর প্রলেপ থাকছে, এইখানে যদি রূপোর প্রলেপ, তারপরে লেডের প্রলেপ, তারপরে পিচবোর্ডের প্রলেপ থাকে, তো এর সাংকেতিক। তাহলে এইটা হচ্ছে পিচবোর্ড, এটাকে আমরা ডট ডট করে দেখেছি, তার উপরে এখানে PB3O4 এর প্রলেপ থাকে, তার উপরে থাকছে যে সিলভারের প্রলেপ, এটা কাঁচ। এটাই প্রকৃতপক্ষে দর্পণ। এই চিত্রটাকে আমরা এঁকে থাকবো সিম্বলিক্যালি, এটা হচ্ছে দর্পণ। ঠিক আছে, বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি দর্পণের কিভাবে কোথায় কি জিনিসটা থাকে, এবং দর্পণের এরপরে আমরা যেটা সমতল দর্পণ আর অবতল দর্পণ বা যে উত্তল দর্পণ অবতল দর্পণের কথা বললাম। এখন একটা সমতল দর্পণ আর অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণের মধ্যে সম্পর্কটা কি? তো এই যে সমতল দর্পণ, প্রকৃতপক্ষে তোমরা দেখো একটা গোলকাকার তল যখন আমরা আঁকি, অঙ্কন করে থাকি, তো এই যে দর্পণের যে বক্রতা ব্যাসার্ধটা যদি দেখো, যে কোনো বৃত্তচাপ যখন আঁকছি তার একটা তো ব্যাসার্ধ থাকছে। তো এই যে বৃত্তচাপটা এঁকেছি, ধরো মনে করো এর ব্যাসার্ধ হচ্ছে এই অংশটা, তো এটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলে বলবো। তো সেই বক্রতা ব্যাসার্ধ একটা দর্পণেরও ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ হয়ে থাকবে। তো এই বক্রতা ব্যাসার্ধের পরিমাণটা মনে করো r1। এই ব্যাসার্ধটা যদি আরেকটু বড় করো, তাহলে এটা একটা বড় বৃত্তের যে বৃত্তচাপ হচ্ছে, এর বক্রতা ব্যাসার্ধটা আরো বড় হচ্ছে। অর্থাৎ এই যে বক্রতাটা যত আমি কমাবো, অর্থাৎ ব্যাসার্ধ কিন্তু ততই বাড়তে থাকবে। তাহলে একটা সমতল হয়ে যাবে কখন, যদি এর ব্যাসার্ধ কত, এর আর হচ্ছে কিন্তু অসীম। তাহলে একটা যে আমরা অবতল দর্পণ ধরো বলছি, তার একটা বক্রতা ব্যাসার্ধ ছিল, এর বক্রতা ব্যাসার্ধটা যত বাড়াচ্ছি এর যে কার্ভেচারটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে কার্ভেচার যখন অসীম করে দেব, অর্থাৎ ব্যাসার্ধ যখন অসীম করে দেব, এটা হয়ে যাবে তখন হচ্ছে একটা সমতল দর্পণ। তো এইভাবে তোমরা বুঝলে যে কোনো উত্তল দর্পণ হোক অবতল দর্পণ হোক না কেন, তার বক্রতা ব্যাসার্ধ যখন আমরা অসীম করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণ আমরা বলতে পারি একটা বিশেষ প্রকার, অর্থাৎ গোলীয় দর্পণের একটা বিশেষ রূপ হচ্ছে সমতল দর্পণ, যেটার আলোচনা আমরা আগে করেছি। তো আমাদের দশম শ্রেণীর উপযোগী আজকের আলোচনা এখানে চলছে, যেখানে আমরা এরপরে চলে আসবো দর্পণ সম্পর্কে জানার পরে। এখন এই গোলীয় দর্পণ, সে উত্তল হোক কিংবা অবতল হোক, এই তাহলে আমরা দর্পণের সম্পর্ক জানলাম, গোলীয় দর্পণ আর সঙ্গে সমতল দর্পণের যে সম্পর্ক এটা জানলাম। যে সম্পর্কটা কি, যে আর সমান যখন ইনফাইনাইট হবে তখন সেটা হয়ে যাবে, গোলীয় দর্পণটা হয়ে যাবে সমতল দর্পণ। তো অংশে প্রশ্ন পড়ে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত, সেটা হচ্ছে অসীম হবে। তো এরপরে চলে আসছি এই দর্পণের গোলীয় তলে আলোর গোলীয় তল সম্পর্কে আমরা জানলাম, এবং এই গোলীয় তল যেটাকে দর্পণ বলে বলছি সেটা জানলাম। এরপরে চলে আসছি আলোর প্রতিফলন। তো আলো বিষয়টাকে নিয়ে আমরা এর আগে জেনেছি যে আলোটা কি জিনিস, যে আলো হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
তো এই আলোটাকে আমরা এখানে জ্যামিতিক যে আলোক বিজ্ঞানের মধ্যে আমরা পড়ছি, যেখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু যে আলোকীয় যন্ত্রগুলো আমরা ব্যবহার করছি তার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। তো সেক্ষেত্রে আলোকে আমরা জানি যে রশ্মি হিসাবে প্রকাশ করি। এখন রশ্মিগুলোর বিভিন্ন প্রকারের রশ্মি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করব যে কত ধরনের রশ্মি হতে পারে। এটা জানি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। কোন জায়গা থেকে যখন আলো নির্গত হয়, সে কিন্তু কোনো একক আলো নির্গত হয় না, একটা রশ্মি গুচ্ছাকারে নির্গত হয়। তো এটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, যেখানে আলোক রশ্মি গুচ্ছগুলো পরস্পর সঙ্গে সমান্তরাল ভাবে থাকে, সেটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। এর ফলে রশ্মি গুচ্ছের মধ্যে আবার তোমরা পড়েছো যে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। যদি রশ্মি গুচ্ছগুলো একটা বিন্দুর দিকে অভিমুখী হওয়ার জন্য যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। যদি আলোক রশ্মি গুচ্ছগুলো কোনো একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে, তাদেরকে বাড়ালে একটা বিন্দু থেকে যেন আসছে বলে মনে হবে, সেটা হচ্ছে তাহলে কি অপসারী আলোক রশ্মি গুচ্ছ। বোঝা যাচ্ছে? এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দর্পণের ক্ষেত্রে আরো দুটো বিশেষ প্রকারের রশ্মির কথা আমরা পড়ব। সেটা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তিক রশ্মি। তো যে কোনো একটা যখন গোলীয় দর্পণের আমরা চিত্র অঙ্কন করব, ধরো মনে করি এটা একটা অবতল দর্পণ, এই দর্পণের দিকে অগ্রসর হচ্ছে যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলো যদি দর্পণের যে প্রধান অক্ষ, আচ্ছা এই বিষয়টা আলোচনা করাটা কিন্তু দর্পণের যে মূল বৈশিষ্ট্যগুলো, সব বৈশিষ্ট্যসূচক সংজ্ঞাগুলো জানার পরে আলোচনা করলে সুবিধা হতো। তো আমরা যেহেতু রশ্মিগুলো একসঙ্গে আলোচনা করছি, বুঝে নাও যে দর্পণের যে মেরু, এটা আপাতত ধরো তোমরা মেরু, যে প্রধান অক্ষ, এই যে রেখাটা টানা হয়েছে প্রধান অক্ষ, এর সঙ্গে যদি খুব সামান্য কোণ করে যাচ্ছে সেই রশ্মিগুলো, বা সমান্তরাল ভাবে যাচ্ছে সেই সামান্য কোণ করে যাওয়া রশ্মিগুলোকে আমরা বলে থাকি যে উপাক্ষীয় রশ্মি। তাহলে প্রধান অক্ষের সঙ্গে বা দর্পণের সঙ্গে সামান্য কোণ করে যাচ্ছে সেই রশ্মিগুলোকে আমরা ধরবো হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আর যে রশ্মিগুচ্ছ দর্পণের প্রান্ত বিন্দু দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বা বেশি কোণে আপতিত হচ্ছে দর্পণের উপর, সেইগুলোকে বলা হচ্ছে প্রান্তিক রশ্মি। আর এটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তো এই যে রশ্মিগুলো সাধারণত মেরুর খুব কাছ দিয়ে যায়, খুব কম কোণে আপতিত হচ্ছে। তো এই হচ্ছে বিভিন্ন প্রকার রশ্মিগুলো, যেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা আলোর প্রতিফলনটাতে আমরা এর প্রয়োগ ঘটাবো। তো গোলীয় দর্পণটা পড়ার পর দর্পণের যে বিভিন্ন প্রকারভেদটা আমরা করে ফেলেছি। তো দর্পণের বৈশিষ্ট্য সূচক কিছু সংজ্ঞাটা আগে যেটা আলোচনা করে নিলে সুবিধা হবে, সেইটা এখন আলোচনাটা করে নিচ্ছি। দর্পণের বিভিন্ন বৈশিষ্ট্য সূচক সংজ্ঞা, অর্থাৎ একটা দর্পণকে আমরা যখন গোলীয় দর্পণটা অঙ্কন করলাম, একটা গোলীয় দর্পণের সঙ্গে আরেকটা গোলীয় দর্পণের আমরা যখন তুলনা করব, পার্থক্য খুঁজবো, সেটা করার জন্য আমাদের কিছু বিশেষ সংজ্ঞার প্রয়োজন। ধরো এটা মনে করো একটা আমরা অবতল দর্পণ অঙ্কন করলাম, যার বাইরের দিকটা অমসৃণ, ভেতরের দিকটা মসৃণ। এটা একটা অবতল দর্পণ। ঠিক সেই রকম আমরা একটা উত্তল দর্পণও আঁকছি, যার ভেতরের দিকটা অমসৃণ, বাইরের দিকটা মসৃণ। এটা হচ্ছে উত্তল দর্পণ। তো এই যে দর্পণ দুটো অঙ্কন করলাম, এই দর্পণগুলোর ক্ষেত্রে আমরা কয়েকটা বৈশিষ্ট্য সূচক সংজ্ঞা। প্রথমে চলে আসছি বক্রতা কেন্দ্র। যে কোনো অবতল দর্পণের এটা আমরা কিন্তু প্রধান ছেদ অঙ্কন করে তার বিভিন্ন সংজ্ঞাগুলো দিচ্ছি। প্রধান ছেদ কাকে বলে? অর্থাৎ দর্পণটা তো একটা গোলীয় ত্রিমাত্রিক বস্তু, তার আমরা লম্বভাবে প্রধান অক্ষের সমান্তরাল করে কেন্দ্র বরাবর তাকালে যেই ছেদটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে তার প্রধান ছেদ। তো এই যে গোলক, যে গোলীয় দর্পণগুলো যে কোনো একটা তো গোলকের অংশ হবে, সেই গোলকটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে বলা, বা সেই যে গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে তার বক্রতা কেন্দ্র। আমরা যাকে সি দিয়ে সাধারণত প্রকাশ করে থাকি। ঠিক কিভাবে এখানে যখন উত্তল দর্পণটা বলেছি, এই দর্পণটা যে কোনো একটা তো গোলকের অংশ হয়ে থাকবে, তো এর যে কেন্দ্র তাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। এখন এই বক্রতা কেন্দ্র আর দর্পণ যেটা আমাদের হাতের কাছে রয়েছে, অবতল বা উত্তল যে কোনো দর্পণ হোক, সেই দর্পণের যে মধ্যবিন্দু, যে কোনো দিক থেকে মাপ করে এসে দুপাশে থেকে মাঝের বিন্দুটাকে আমরা বলে থাকি মেরু বা পোল। ঠিক একইভাবে একটা উত্তল দর্পণ যদি হয়, তার মাঝের বিন্দুটাকে আমরা বলে থাকছি পোল। এখন এই পোল এবং বক্রতা কেন্দ্রকে যুক্ত করলে যে রেখাটা পাচ্ছি, এটাকেই বলা হচ্ছে
প্রধান অক্ষ। এবং এই যে কেন্দ্র থেকে বক্রতা পর্যন্ত যে দূরত্ব, এগুলোকে সব বক্রতা ব্যাসার্ধ বলে। তো বক্রতা কেন্দ্র থেকে গলীয় তল পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর বক্রতা কেন্দ্র এবং গলীয় তলের যে মধ্যবিন্দু, তাকে মেরু বলা হচ্ছে। এই দুটো সংযোগ সরল রেখাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। আর উন্মেষ, এই যে গলীয় দর্পণটা আমরা এখানে এঁকেছি, এই দর্পণের দুটো প্রান্ত বিন্দু ধরো মনে করো এম ড্যাশ। এই যে প্রান্ত বিন্দু দৈর্ঘ্যের মধ্যবর্তী দৈর্ঘ্য, এটাকেই বলা হচ্ছে উন্মেষ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এটা উন্মেষ, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই সমস্ত বিষয়গুলো। এখন প্রধান অক্ষ থেকে এই দূরত্বটাকে আমরা বলছি বক্রতা ব্যাসার্ধ, এটাও নিশ্চয়ই তোমরা বুঝলে। তো এই যে গলীয় দর্পণের কিছু বৈশিষ্ট্য সূচক সংজ্ঞা, আমরা আলোর প্রতিফলনের সময়ও কিছু সংজ্ঞাগুলো আবার পাবো। তো এক্ষেত্রে আলোর প্রতিফলনটা যখন ঘটবে কোন একটা বক্র তলে, সেই ছবিটা আমরা অঙ্কন করব এবং সেখান থেকেও কয়েকটা সংজ্ঞা আমরা ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস বিন্দু, সেই বিষয়গুলো আমরা এখানে স্পষ্ট হব। তাহলে যে কোনো একটা গলীয় দর্পণের আমরা প্রধান যে বৈশিষ্ট্যগুলো বা সংজ্ঞাগুলো আমরা জানলাম, যার দ্বারা অন্য কোনো দর্পণের সঙ্গে একটা দর্পণের পার্থক্য আমরা করব। তো এইবারে চলে আসছি যে দর্পণে আলোর প্রতিফলন, গলীয় দর্পণে আলোর প্রতিফলনটা যখন হবে, তো প্রতিফলন কাকে বলে, সমতল দর্পণে আলোর প্রতিফলন কি কি বা তার সংজ্ঞাগুলো কি কি, সূত্রগুলো কি কি আমরা জানি। তো এখন গলীয় দর্পণ মনে করো একটা অবতল দর্পণ। তো এই অবতল দর্পণের যখন আলোক রশ্মি কোনো বিন্দুতে প্রতিফলিত হবে, যে রশ্মিগুলো এসে পড়ে আবার সেই তলেই ফিরে আসবে, মাধ্যমেই ফিরে আসবে, সেই ছবিটা অঙ্কন করার জন্য আমরা এখানে মেরু, বক্রতা কেন্দ্র আমরা অঙ্কন করে নিয়েছি। মনে করো কোনো একটা রশ্মি যেটা ওই দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে এসে, প্রধান অক্ষ যেটা আমরা অঙ্কন করেছি মেরু আর বক্রতা কেন্দ্রকে সংযুক্ত সরলরেখা, এর সমান্তরালে এসে এখানে প্রতিফলিত হচ্ছে। তো প্রতিফলিত হলে আমরা যখন সমতল দর্পণে আলোর প্রতিফলনের চিত্র অঙ্কন করি, সেখানে একটা আলোক রশ্মি এসে যখন পড়ে, ওই বিন্দুতে আমরা ওই তলের উপর একটা লম্ব অঙ্কন করে থাকি এবং সেখান থেকে প্রতিফলনের নিয়ম মেনে আমরা থিটা ইনসিডেন্ট সমান থিটা আর এই কোণটা লিখে থাকি। তো এক্ষেত্রেও যখন অবতল দর্পণে কোনো আলোক রশ্মি এসে পড়ছে, এখানেও প্রতিফলনের নিয়মগুলো এখানে কিন্তু যে প্রযোজ্য হবে। তো প্রতিফলনের নিয়ম প্রযোজ্য করতে গেলে এই আপতন বিন্দুতে আমাদের একটা যে অভিলম্ব জানা দরকার। এখানে আমরা জানি যে বক্রতা কেন্দ্র আর হচ্ছে যে ওই আপতন বিন্দু সংযোজক সরলরেখা, এখানে এটাই হচ্ছে অভিলম্ব হিসাবে কাজ করবে। কারণ কি, আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্র এবং সংযোজকের যে ব্যাসার্ধটা, ওই বিন্দুতে স্পর্শ অঙ্কন করলে তারা পরস্পরের সঙ্গে লম্ব হয়ে থাকে। তাহলে কোনো বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ওই বিন্দুগামী যে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, এই ধারণা আমাদের রয়েছে। তাহলে এখানে যদি মনে করো এটা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তাকার তলের ব্যাসার্ধ, সঙ্গে সঙ্গে এই ছোট্ট অংশে এটাকে যদি আমি স্পর্শক ধরি যেখানে প্রতিফলনটা ঘটছে, তাহলে এইটা এখানে কিন্তু অভিলম্ব হয়ে যাবে। তো এক্ষেত্রে এই অভিলম্বর জায়গায় এখানে আপতন কোণ আর সেই প্রতিফলনের নিয়ম মেনে কিন্তু আলোটা প্রতিফলিত হয়ে আসবে। তো চিত্র অনুযায়ী একটু বাঁকা হয়ে যাচ্ছে। তো চিত্রটা মনে করো এই কোণটা সমান এইটা আর। তো এই যে প্রতিফলনের নিয়ম মেনে হবে, যে কোনো জায়গায় প্রতিফলনের নিয়মকে প্রযোজ্য করতে গেলে আমাদের যে অভিলম্বটা আনতে হয়, বুঝতে পারছো, বক্রতা কেন্দ্রের সঙ্গে ওই আপতন বিন্দু যেখানে আলোটা পড়েছে সেই বিন্দু যুক্ত করলে সেটাই হয়ে যাবে কিন্তু অভিলম্ব। তো এই অভিলম্বের সঙ্গে আপতন কোণ প্রতিফলন কোণ অঙ্কন করে আমরা এখানেই প্রতিফলনটাকে আমরা দেখাবো। তো এই প্রতিফলনের সময় আলোক রশ্মিগুলো যে এসে পড়ছে, সেই সমস্ত আলোক রশ্মিগুলোর প্রতিফলনের নিয়ম তো মানবি, সঙ্গে সঙ্গে আমরা যদি বিভিন্ন প্রকার রশ্মির আলোর প্রতিফলন জানতে চাই, সেই বিভিন্ন প্রকার আলোক রশ্মির প্রতিফলনের যে চিত্রগুলো কি ধরনের হবে, ঠিক একই রকম ভাবে যদি এটা উত্তল অবতল তল আমরা অঙ্কন করেছিলাম, যদি আমরা একটা উত্তল তল অঙ্কন করতাম এবং সেখানে প্রতিফলনের চিত্রটা কি ধরনের হবে, মনে করো এটা একটা উত্তল তল। তো আমাদের চিত্রগুলো এটা মনে করো এটা উত্তল তল, যার হচ্ছে এটা বক্রতা কেন্দ্র রয়েছে,
যেটাকে সি নাম দিয়েছি, এটা মেরু রয়েছে, সংযুক্ত সরল রেখা এটা পি রয়েছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আলোক রশ্মিগুলো তাহলে প্রধান অক্ষের সমান্তরালে এসে সেই রশ্মিটা প্রতিফলিত হয়ে যাচ্ছে এবং প্রধান অক্ষকে নিশ্চয়ই একটা বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদ বিন্দুটাকেই বলা হচ্ছে কি, যে ফোকাস বিন্দু। তাহলে ফোকাস বিন্দু কাকে বলে, যেটা দর্পণের ক্ষেত্রে আর একটা বৈশিষ্ট্য সূচক যে বিষয়, সেটা কি, যে প্রধান অক্ষের সমান্তরালে যাওয়া আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের দিকে আসে এবং প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাই হচ্ছে ফোকাস বিন্দু। তো এই ফোকাস বিন্দু ঠিক অপর দিক থেকে আমরা পড়েছি যে আলোর যে প্রত্যাবর্তন নীতি মেনে চলে, অর্থাৎ আলোকে যদি আবার বিপরীত দিকে চালিত করে যাওয়া সম্ভব হতো, অর্থাৎ এই বিন্দু থেকে আলো পাঠালে প্রতিফলিত হওয়ার পরে কিন্তু সে আবার ঠিক সমান্তরাল হয়ে যাবে। তাহলে ফোকাস বিন্দু হচ্ছে সেই বিন্দু যে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের পর সেই বিন্দু দিয়ে যাবে, কিংবা ওই বিন্দু থেকে আবার যদি আমি অপসারী রশ্মি পাঠাই, সেইগুলো এই যে অপসারী রশ্মিগুলো পাঠাচ্ছি যে কোনো যারা এইদিকে এদিকে ছড়িয়ে যাচ্ছে তারা সব প্রতিফলিত হয়ে কিন্তু সবাই সমান্তরাল হয়েই বেরোবে। তাহলে এটাই হচ্ছে ফোকাস বিন্দু। তো এখন অবতল দর্পণের ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, এখানে প্রধান অক্ষ তো বাড়িয়ে দিলাম কাল্পনিক ভাবে, প্রধান অক্ষের সমান্তরালে আসছে রশ্মি, যেটা প্রতিফলিত হওয়ার পরে এমন ভাবে, তাহলে এই ক্ষেত্রে অভিলম্বটা আমরা ড্র করব এইভাবে, এই ভেতরের দিকের অংশটাকে আমরা ডট ডট দিয়ে আঁকবো, এইটাই হচ্ছে অভিলম্ব। এখানে প্রতিফলনের নিয়ম অনুযায়ী এইখানে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, আপতন কোণ থিটা আই। তো এই রশ্মিটাকে ধীরে ধীরে পিছনের দিকে বাড়ালে এইখানেই এই যে বিন্দুটা আমরা কাল্পনিক ভাবে পাবো, এটাই হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে এটা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু, আর হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দুটা বুঝতে পারছো যে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি গুচ্ছগুলো উত্তল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে যে আসছে, যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেটাই হচ্ছে তার ফোকাস বিন্দু। এখন এই মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত এই দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, যাকে আমরা কিন্তু ফোকাস দৈর্ঘ্যকে আমরা স্মল এফ, ক্যাপিটাল এফ হচ্ছে ফোকাসকে বোঝাই, আর ফোকাস দৈর্ঘ্যকে স্মল এফ দিয়ে সাধারণত আমরা প্রকাশ করে থাকি। তো এই হচ্ছে যে ফোকাস দৈর্ঘ্য এবং ফোকাস বিন্দু। তো এখন আমরা এই যে সমস্ত চিত্রগুলো অঙ্কন করছি, দর্পণটার সামনে কোন মাধ্যম রয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বায়ু মাধ্যম রয়েছে। এখন ওই দর্পণটাকে আমি যদি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করিয়ে দিই, ধরো জলের মধ্যে রাখলাম এবং সেখানে আমি আলোর এইভাবে প্রতিফলন ঘটালাম, সেক্ষেত্রে কি আলোর এই যে ফোকাস বিন্দু, ফোকাস দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যাবে? না, কারণ সেই মাধ্যমের মধ্যে আলো যে ঘটনাটা ঘটাবে সেই দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে না। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জেনেছি যে আলোর প্রতিফলনের সময় আলোর কিন্তু কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য এই সমস্ত কোনো কিছুই চেঞ্জ হবে না, যেহেতু এগুলো মাধ্যমের বৈশিষ্ট্য নয়, উৎসের বৈশিষ্ট্য। তো এইভাবে তোমরা যে কোনো অবতল দর্পণকে বিভিন্ন মাধ্যমে রাখলেও এই দুটো যে দৈর্ঘ্যের কোনো অপরিবর্তিত থাকবে, এটা নিশ্চয়ই তোমরা গুরুত্ব দিয়ে বিভিন্ন সময় প্রশ্ন আসে, এটা আমরা আলোচনা করলাম। তো এরবারে আমরা যেটা আলোচনা করব যে উত্তল দর্পণ কিংবা অবতল দর্পণে যদি সমান্তরাল রশ্মি না পড়ে, অভিসারী আলোক রশ্মি বা অপসারী আলোক রশ্মি পড়ে, তো সেক্ষেত্রে তার চিত্রগুলো কি ধরনের হবে। তো সেগুলোর অঙ্কন অতটাও কঠিন নয়, নিশ্চয়ই তোমরা সেটা প্রতিফলনের নিয়ম মেনেই আঁকতে পারবে। মনে করো এটা একটা উত্তল দর্পণ, আমরা ছোট করে চিত্রটা আঁকছি। তো এই উত্তল দর্পণের দিকে কোনো অভিসারী আলোক রশ্মি গুচ্ছগুলো আসছে, অর্থাৎ কোনো বিন্দুতে মিলিত হওয়ার জন্য যাচ্ছে। তাহলে সে প্রত্যেক জায়গায় গিয়ে যেখানে পড়ছে সেই জায়গায় আমি যদি বক্রতা কেন্দ্র থেকে সংযুক্ত সরলরেখা অঙ্কন করি, তাহলে ওটাই ওখানে হচ্ছে অভিলম্ব। তাহলে সে কোন দিকে প্রতিফলিত হবে, যদি অভিলম্বের সঙ্গে সামান্য কোণ করে থাকে, সামান্য কোণে প্রতিফলিত হবে। তো এইভাবে আলো রশ্মি গুচ্ছগুলো প্রতিফলিত হবে, অর্থাৎ অভিসারী আলো রশ্মি গুচ্ছগুলো যে উত্তল দর্পণে কি করে প্রতিফলিত হবে, অর্থাৎ আমাদেরকে সর্বদাই কিন্তু যে অভিলম্বটাকে টানতে হবে। সেরকম অবতল দর্পণের ক্ষেত্রে তোমরা যদি দেখো, অবতল দর্পণ যেখানে একটা অভিসারী রশ্মি এসে পড়ছে, সাপোজ মনে করো এটা অভিসারী রশ্মি এসে পড়ছে, তো এই অভিসারী রশ্মি এসে পড়লে এক্ষেত্রে যেই বিন্দুতে পড়ছে সেই বিন্দুতে একটা আমি যদি বক্রতা কেন্দ্র এবং সংযোগ সরলরেখা অঙ্কন করি সেইখানেই, তাহলে এই কোণ মেনে আমাদের সেখানে প্রতিফলনগুলো ঘটবে।
তো বুঝতে পারছো এখানে চিত্রগুলো আমাদের যদি সুন্দর করে স্কেল করে না আঁকি তাহলে সমস্যাটা বুঝতে পারছো। তো মূল বিষয়টা তোমরা নিশ্চয়ই মাথায় রাখবে যে কি করে অভিলম্বটা আমরা আঁকার পরেই কিন্তু আপতন কোণ আর প্রতিফলন কোণ সেই চিত্রগুলোকে আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে। তো এইভাবে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ বা তলে যখন আলোক রশ্মিগুলোর প্রতিফলন ঘটে তার রেখাচিত্রগুলো আমরা এখানে অঙ্কন করলাম। তাহলে বিভিন্ন রেখাচিত্র, সেই যখন আলোক রশ্মির প্রতিফলন হয় সেই রেখাচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদের যে মূল সূত্রটাকে সেখানে কিন্তু মাথায় রেখেই চিত্রটাকে অঙ্কন করতে হবে। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝলে, যেখানে গোলীয় তল সম্পর্কে জানলাম, ভালো করে দর্পণ বিষয়টা জানলাম, দর্পণের কোথায় কি হচ্ছে এবং দর্পণের বিভিন্ন বৈশিষ্ট্য সূচক সংজ্ঞাগুলো, সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার রশ্মির যে প্রতিফলনের রেখাচিত্রটাও অঙ্কন করেছি সেটাও সুন্দর করে তোমরা নিশ্চয়ই বুঝলে। এবং এখানে তোমাদের যখন বিভিন্ন সংজ্ঞাগুলো পড়বে সেই সংজ্ঞাগুলোর চিত্র সহ তোমরা কিন্তু বিবৃতিটা দেবে, তবেই তোমরা কিন্তু ফুল মার্কস পেতে সাহায্য হবে, সুবিধা করবে। তো এই হচ্ছে আমাদের আজকের গোলীয় তলে আলোর প্রতিফলন সম্পর্কিত আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা যেটা আলোচনা করব, গোলীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে এই যে দুটো বিশেষ বিষয় আমরা জেনেছি, একটা হচ্ছে বক্রতা কেন্দ্র থেকে এই দৈর্ঘ্যটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি, এবং যে ফোকাস দৈর্ঘ্য যাকে আমরা এফ দিয়ে ডিনোট করেছি, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে আসা একটা আলোক রশ্মি যেখানে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে বলে বলছি, তাহলে এই ফোকাস বিন্দু এই মেরু থেকে দৈর্ঘ্যকে ফোকাস এফ বলে বলছি। এখন এই আর এবং এফ এর মধ্যে যে সম্পর্কটা আমরা এর পরবর্তী ক্লাসে সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব। সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার কি করে প্রতিবিম্ব গঠিত হয় তার একটা ছোট্ট ভিডিও আমরা আনবো। তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো পরপর দেখবে, নিশ্চয়ই বুঝতে সুবিধা হবে।